মানুষ ভোট দেয় তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য? ওখানে পাঠাবে পার্লামেন্টে মানুষের বিপক্ষে কোনো বিল আসলে, জনগণের বিপক্ষে কোনো বিল আসলে, জনবিরোধী কোনো বিল আসলে তার বিরোধিতা করা, তার বিপক্ষে ভোটদান করা। তখন উনি কি করছিলেন? আপনাদেরকে সিএএ দেখিয়ে তো খুব ভয় দেখায়, ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে। যখন সিএএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন? অভিষেক বাবুকে বলতে বলবেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে, অভিষেক বাবু সিএএর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা উনাকে জোর গলায় বলতে বলবেন। দেখবেন পিসি ভাই এই বিষয়ে মুখ খুলবে না, খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিএএর পক্ষেই ভোট দিয়েছে। আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সিএএর পক্ষে ভোট দিয়েছে, খোঁজ নিয়ে দেখুন। তাহলে আমরা কাকে পাঠাচ্ছি? কাকে আমরা পাঠাচ্ছি? যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 100 দিন উপস্থিতির মধ্যে 79 দিন, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79 দিন এমপিদের উপস্থিতি। সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন, বর্তমান কেন বললাম? আপনাদের দুয়া আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাক্তন করব, ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র 14% তার উপস্থিতি। যেখানে ডিবেট করার জায়গা, যেখানে অভিযোগ জানানোর জায়গা, এই ডায়মন্ড হারবার বাসীর লোকসভা এলাকার সেই ফলতা থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, বজবাস থেকে শুরু করে, মেটিয়াপুরুষ যে যেখানকার এলাকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে? পার্লামেন্টে গিয়ে বলবে। এই বলার উপস্থিতিতেও মাত্র 14% আপনাদের এলাকার বর্তমান এমপির উপস্থিতি। মানে উনি তো যেতে চাইছেন না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79% অর্থাৎ 79%, সেখানে মাত্র 14% এই অভিষেক বাবুর উপস্থিতি। তো অভিষেক বাবু তো যেতে চাইছে না, তাহলে আমার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য? উনাকে বলুন, উনি অনেক গিয়েছেন, দিল্লি যেতে এসে অসুবিধা হচ্ছে, আপনি কালীঘাটেই থাকুন, এর বাইরে আপনাকে বার হতে আর হবে না। হবে তো নাকি মায়েরা? না 500 টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা 500 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে নাকি? আবার নতুন একটা খেলা বার করেছে, 1000 টাকা করে দিচ্ছে অভিষেক বাবু। ওই 9 বছর পরে ওনার মনে পড়লো, 9.5 বছর পরে মনে পড়েছে। ওই 9.5 বছর পরে আইএসএফ এমন খেলা দিয়েছে, এখন মনে পড়ছে। এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দেওয়ার ব্যবস্থা করত, আমি সিরিয়াস বলছি, এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম। যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো? এটা কন্টিনিউ চলতো, এটা বন্ধ হতো না। এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন, বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে, আরটিআই করলেই পাওয়া যাবে, সময় আমরা আরটিআই করব। তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই। বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা? আপনারা দেখতে হবে না আমাদেরকে? না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যে মিড ডে মিলটা খেচ্ছে ওর দুর্নীতির টাকাই তো দিচ্ছে, কি দেখতে হবে না আমাদেরকে? সেটা তো করবো আর সময় আরটিআই। তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে, ভোটের জন্য তড়িঘড়ি দিচ্ছে। ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই, ও উনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই, ভাব ভুলে যাবেন। আপনাদের বলবো যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, তো মাথায় রাখবেন, কিছুই ছাড়া যাবে না। ভোটের আগের রাত্রে 1000 টাকা দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, 2000 টাকা, অনেক টাকা দেয়, কিছু ছাড়বেন না, সব নিয়ে নেবেন। যা আছে দে, এটা সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবে? আইএসএফ এর পক্ষে দেবে, ওদের বিপক্ষে দেবে, মাথায় থাকে যেন আপনাদের। আজকে আমরা কি কারণে উপস্থিত হয়েছি? দুর্নীতি অপশাসন যেটা চলছে, যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি, আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর পিসি ভাইপোতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না, রেসারেসি করছে দুজনের মধ্যে, কে বড় আগে যেতে পারে আগে দেখ আমার না। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি,
মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের মধ্যে পড়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এ অভিযোগ উঠেছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল। আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম, ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি এ যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। আজ 6 মাস 8 মাস হয়ে গেল, এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু ছোটখাটো বিষয়ে নওশাদ সিদ্দিকী গাড়ি চালাচ্ছে বা নওশাদ সিদ্দিকী ড্রাইভার গাড়ি চালাচ্ছে, নওশাদ সিদ্দিকী ড্রাইভারকে চেপে দিচ্ছিল সেটা উল্টো করে বলছে, গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন, কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে, সেই বিষয়ে একটা কথা বলছেন না। কারণ কি? তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। পারলে যদি ভুল বলি, পিঞ্চি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে। সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন, অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন, নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিসি দুর্নীতিগ্রস্ত, পারলে যদি মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে মানহারির মামলা করে দেখাও। অভিষেক বাবুকে বলে দেবেন। আর অভিষেক বাবুর যে কটা চালা ঘুরছে তাদের উদ্দেশ্যে বলি, সময় থাকতে সুধরে যান, আইনের মাধ্যমে 5 টাকার তেলে এমন খোঁচা দেব থানার বাড়ি করা বানালে জেলের ভাত খাওয়াবো। অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে, উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে, বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে, মোদিজির সাথে বসার চাপ তোমাদের কথা ভাবছে। উনি বাঁচার জন্য মোদিজির কাছে পাঠাচ্ছেন, আর উনি ভাবছেন পাড়ার চালানার নেতাগুলো কি ভাবছে বলুন তো, দাদা বাঁচিয়ে নেবে। আরে দায়েরা তো পাড়ার চালানার নেতা। অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল, আজকে বাঘ কোথায় গেছে? হ্যাঁ কোথায়? বিহার জেলে গেছে। ভারত থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে তৃণমূলের আগামী দিনে বেশ কিছু নেতা ওই জেলেকেই রাখা হবে, সরকার লাগে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল। বাঘের জন্য অনেক কথা বলছিল, অনেক মায়া কান্না কাঁদছিল। যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে, দীর্ঘক্ষণ তল্লাশি চলছে, মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে, বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না। এখন তো জেলের মধ্যে আছে, ওই জ্যোতিপ্রিয় বাবুর একবারও নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি? উল্টে আমাদের কাছে প্রুফ আছে, আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে। অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন, যখন 1 মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোন বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন, একাধিক পদ ছিল, বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের, তিনি 1 বছরের অধিক জেলে আছে, তার পাশে আজ দল দাঁড়াচ্ছে না। যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে। আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম হয়তো শাহজাহান শেখের জন্য একটু মায়া কান্না কাঁদতে পারে, দেখলাম বেশি দিন কাঁদলো না। গতকালই ফিরাদ হাকিম মহাশয়, তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন, মানে ওই শাহজাহানেরকেও পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল। শাহজাহান শাহজাহানেরটা বুঝে নেবে, শাহজাহান যদি শাহজাহানেরটা বুঝতে হয় তাহলে আপনার পাড়ার চালানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে, হ্যান করছে ত্যান করছে, যারা যা অন্যায় করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো? শাহজাহানের পাশে দল থাকছে না, আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না, অনুব্রত বাবুর পাশে দল থাকছে না, এদের পাশে দল থাকবে তো? একটু গিয়ে শুনিয়ে দেবে, আপনারা একটু জানিয়েও দিই। অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে। পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই, আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই, তাকে জানিয়ে দিই আপনাদের। যেটা বলছি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, আমি আপনাদের বলে রাখি ওই আজকের পরে দেখবেন একটু ডিস্টার্ব বাড়তে পারে। আচ্ছা জেল খাটতে প্রস্তুত কারা একটু হাত তুলে দেখান তো, মারা
কি জেল কাটবেন না? মায়েরা সবাই প্রস্তুত তো? আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই। আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেসে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময়। আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল, আমি গিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম, দেখেছিলেন তো? আমাকে ভাই শীতটাকে একটু শীত আমাকে একটু বেশি লাগে। বিশ্বাস নেই এদেরকে, মমতা ব্যানার্জি বা উপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে। আমি কেউ কম্বল নিয়ে চলে গেছিলাম, থাকতে বললে আমি থেকে যাবো, কি আছে? আপনাদের বলি, আজকের পর থেকে যদি পুলিশকে ডিস্টার্ব করে, যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান, 1 মিনিট টাইম দেন, কম্বলটা নিয়ে নিন। হবে তো নাকি? না পুলিশ আসলে ছুটে পিছন দিকে পালাবেন? কা পুলিশেরা ছুটে পালায়, বীর পুলিশেরা পালায় না, মাথায় রাখবেন। আমরা এসব করতে এসেছি, কা পুলিশ না বীর পুলিশের মতো মাথা তুলে থাকবো। ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে। আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম, মালিক রায়ও ছিল প্রেসিডেন্সি জেলে, শাহাবুদ্দিনও তো ছিল। খোঁজ নিয়ে দেখুন, পার্থ বাবুকে বাইরে বার করতো না, এত চোর বলে ডাকতো। আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত। জেলে গেলে আমরা সম্মান পাবো, জেলে গেলে আমরা সম্মান পাবো। তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন, আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য। মাথায় রাখবেন, মাথায় থাকবে যেন। বললাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না, আলিপুর কোর্ট তো নাকি, আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব, ধরে নিলাম ওখানেও জামিন হলো না, হাইকোর্টে গিয়ে জামিন করাবো। তাও ধরে নিচ্ছি হাইকোর্ট, ধরে নিচ্ছে হাইকোর্টে হলো না, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমার ভাইকে মালা করিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা। আমাদের কর্মীদের আবেগী আমাদের কাছে বড়। কলকাতায় 1000 লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার, কোন ভাইটাকে ডাকবো। আমার কর্মীরা আবেগ যেরকম, জেলার নেতৃত্বের আবেগকেও আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না, আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না। এবারও তো প্রায় 1000-5 আমার মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল, কোন মাকে আজকে পালন করবার, কোন মাকে ডাকবো। সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম। আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি, আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি। আমি আপনাদের বলে রাখি, জামিন তো করাবো, জামিন করি কি ছেড়ে দেবো নাকি? কি মনে হচ্ছে ছেড়ে দেবো? মিথ্যা কেস কদিন চলবে? কদিন চলবে? 2 বছর, 4 বছর, খুব বেশি হলে 5 বছর। 5 বছর পরে কেস ডিসমিস। আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে? খালাস। তারপরে কি ছেড়ে দেবো নাকি? ওকে দিই যে না, যে দাদা দিদির কথা শুনে, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে, আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না। যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো। দুরকম হয়, একটা সিভিলে হয়, একটা ক্রিমিনালে হয়, একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা জেল হয়। দেখবো বেটাটা যদি অর্থশালী হয়, বিত্তশালী হয়, ওকে দেবো জেলের মামলা, আর যদি গরিব মানুষ হয়, চর্বি বেশি, ওর দেবো ক্ষতিপূরণ, অর্থের মামলা দেবো। বুঝতে পারছেন তো? ও বড় লোক হলে ওকে জেল খাটাবো, আর ও গরিব হলে ওকে আমি ফসল করে টাকার ফাইন মারবো। এই মামলা করবো, ছাড়বো না। আমরা আইন হাতে তুলে নেবো না। যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না, আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে। সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই, ভয় আপনারা পাবেন না। ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো, তো কি বলে গো, লোকাল ভাষায় কি বলে, হ্যাঁ, পচা নেতার মতো হয়ে গেছে, শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে। পচা নেতার মতো হয়ে গেছে, এবার একে একে ফোন চেঞ্জ করছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, তৃণমূলের বড় বড় নেতাদের এরা এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে। মানে দুর্নীতি করেছিল, ফোনে আছে সব, বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে, ফোন চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারছেন না? শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে।
আমার আগের মাস্টার সাহেব বললেন, আমি পুলিশ বন্ধুদের বলবো, আপনারা সিটটা সোজা রেখে কাজ করুন। আপনারা ন্যায়কে প্রতিষ্ঠা করুন, অন্যায়কে অন্যায় হিসেবে ট্রিট করুন। কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে, আমরা আপনাদের জন্য রাজপথে নেবে, আপনাদের হয়ে গলা পাঠাবো আমরা। আপনার নিরপেক্ষতার সাথে কাজ করে যান। আজ দর্শক বন্ধুদের বলবো, তৃণমূলের এখন শেষের সময় এসেছে। আর এটা ভালো করে জানেন, এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে, তো ধপ করে জ্বলে ওঠে। এদের এখন ধপ করে জেলে ওঠার সময় এসেছে। 2024-এ আমরা অর্ধেক ধাক্কা দেব, আর 2026-এ পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো? একদম কালীঘাটে পাঠিয়ে দেবো। এটা দুজনের দল তো, পিছিয়ে ভাই পড়তো দল, অন্য জায়গায় পাঠানোর জায়গা নয়। অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা। ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসবো। সাথে কি দেব? একটা প্রতিশ্রুতি স্ত্রী দেবো। বুঝতে পারছেন না? প্রতিশ্রুতি স্ত্রী, বুঝতে পারতো? স্ত্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো, যে এত প্রতিশ্রুতি দিয়েছে, এই করে দেবো, সেই করে দেবো, ডবল ডবল চাকরি দেবো, হ্যান করবো, ত্যান করবো, দিনের সাথে কিচ্ছু দিতে পারেনি। ওই জন্য স্পেশালি উনি একজন একটা প্রতিশ্রুতি স্ত্রী দিয়ে বললো, এবার আপনারা অবসর নেন, অনেক করেছেন, বাংলাটাকে 15 বছরে শেষ করলেন, এবার আমাদেরকে একটু কাজ করতে দেন। হবে তো নাকি ভাই? ভাবতে অবাক লাগছে, আমরা কোন রাজ্যে বসবাস করছি? মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে, মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই। একথাই যখন আমরা বলছি, তখনই আমাদের জেগে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বাচ্চারা যারা এখানে আছেন, মায়েরা আছেন, বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন, আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে। ক্লাস 4-এর বাচ্চাকে ডেকে বলুন, তাই 4-এর অঙ্কটা একটা করে দিতে বলুন, তো দেখবেন পারবে না। ক্লাস 4 ইংলিশে বানান বলতে বলুন, পারবে না। কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাচ্চারা যেখানে যাচ্ছে, প্রাইমারির কথা বলছে, এখানে বুনিয়াদী শিক্ষা, যেখানে দেশটা তৈরি হয়, যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো, সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে। অভিষেক বাবুর নিয়ে তো আর প্রাইমারিতে পড়ছে না। ও কি বুঝবে এখানকার জ্বালাটা? ও তো ছোট অন্য থেকে অতি ব্যস্ত হয়ে পড়েছে। পড়ছে তো আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির সন্তানরা প্রাইমারিতে, জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে। ওই জন্য আমি বলছি, যদি আমার কথা মিথ্যা হয়, আজকে বাড়ি ফিরে যাবেন, আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, 5-6 পড়ছে, 3-4 পড়ছে, যে জিজ্ঞাসা করবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, বলে বাবু এটা অঙ্কটা করে যেত, মিলিয়ে দেখে নেবেন যে নওশাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে। দেখবেন অঙ্ক করতে পারছে না। কারণ কি? এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাতেই মত্ত। স্কুলে যাচ্ছে 3টে টিচার, তো 400 ছাত্র ছাত্রী আর 3টে টিচার। যেই তালা খুলছে, সেই ঘন্টা বাজাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে, নোডাল টিচারের কাজ করছে। পড়াবে কখন ভাই? ফলে কি হচ্ছে? স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, একটু খেলাধুলা করছে, হই হই করে আবার বাড়ি ফিরে আসছে। ক্ষতিগ্রস্ত কার বাড়ির ছেলেটা হচ্ছে? অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না, হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা। আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে। আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে, আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে, যেখানে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে, যেখানে গিয়ে কৃষকের অধিকারের কথা বলবে, শিক্ষা ব্যবস্থার কথা বলবে, স্বাস্থ্যের মান উন্নয়নের কথা বলবে, এক কথায় আর্থ সামাজিক মানুষের মান উন্নয়নের কথা বলবে। এমন লোককে পাঠাতে হবে। পাঠাচ্ছি কাকে? যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাঁশ দিচ্ছে, উল্টে বাঁশ দিচ্ছে না। সিভিক টিচার দেবে বলেছে, সিভিক পুলিশ দেবে বলছে, অনেক কিছু সিভিক দেবে বলছে। আমার কাছে ভাই একটাই প্রশ্ন, সিভিক গুলো আমরা নিয়ে মরি। আমি সিভিককে বদনাম করছি না, আমি তাদের মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে অনেক আছে, যারা যাদের প্রচন্ড মেধা আছে, হাইলি কোয়ালিফাইড আছে, যারা মাস্টার্স করেছে, বিভিন্ন মানে ডিগ্রি তারা নিয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মাত্র 9,000 টাকার মাইনে চাকরি করাচ্ছে। এরও বিরোধিতা আমরা করি। মাইনে বাড়ানোর দাবি আমরা বারবার করে আসছি, আজকেও করছি। সাথে সাথে পুলিশ প্রসঙ্গটা বলে আমি এদিকে আসবো। আজকে দুঃখ লাগে, পুলিশকে কতক্ষণ ডিউটি করতে হয় আপনারা জানেন? স্বাভাবিক ডিউটি থেকে তারা ডবল ডিউটি, কোন আড়াই ডবল ডিউটি করে ফেলতে হচ্ছে। তখন
16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। পুলিশ তো আমাদেরই পরিবারের সদস্য, তারা পুলিশে যে ছেলে মেয়েগুলো আছে তারা কারা? আমাদেরই তো পরিবারের ছেলে মেয়ে তারা, কিন্তু তাদেরকে কি করতে হচ্ছে? 16 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। কারণ কি? পুলিশের যে শূন্য পদ পূরণ করছে না বলে। আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশও নিয়োগ করা হোক। পুলিশের যেমন সরকারি কর্মচারীদের যে ডিএগুলো বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডিউটির চাপ বাড়ানো হচ্ছে সেটা কমানো হোক। লেবার কোডের বাইরে গিয়ে মানুষকে ডিউটি করিয়ে নিচ্ছে, কেন করবে? তার বিরোধিতা আমরাও করছি। যেটা বলছিলাম, আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন আজকে শিক্ষা অবস্থা কোথায় যাচ্ছে, আর মায়েদের হাতে 500,000 টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে। মায়ের হাতে 500,000 টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে, আর মায়ের ছেলেটা যেখানে পড়তে যাচ্ছে মায়ের ছেলের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছে। এরা দেখছি বলতে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছিল, সিভিক টিচার দেবেন, কদিন আগে শুনছিলাম নাকি কদিন ট্রেনিং দিয়ে নাকি সিভিক ডক্টরও করে দেবে বলছে। ও যা বিপদ হোক সব আমাদের ওপর দিয়ে যা ওরা বাঁচে থাকবে। আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে আপনাদেরও বলছি, আপনারা আওয়াজ তুলবেন, বলবেন সব সিভিক নিতে আমরা প্রস্তুত আছি। তার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে। অভিষেক ব্যানার্জি যখন পুলিশ নিয়ে ঘুরে 2-2,500 মতো নাকি পুতুনি পুলিশ নিয়ে ঘুরে, সব বন্দুকধারী পুলিশকে ছেড়ে দিয়ে সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার অভিষেক ব্যানার্জি একটা নবজোয়ার যাত্রা করে দেখিয়ে দিন, তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো। বুঝতে পারছেন? বন্দুকধারী পুলিশ ছেড়ে দিক, সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে ঘুরুক, তখনই তো বুঝতে পারবো কত ধানে কত চাল। তার বেলায় নানা অসুবিধে আছে, ও তোমার বেলায় অসুবিধে আছে, আর আমার বেলায় অসুবিধে নাই। যাকে অভিষেক ব্যানার্জি আপনারা তৈরি করলেন, আপনারাই তো তৈরি করেছেন। আপনারা না ভোট দিলে হতে পারত? তাহলে আপনাদের কথা তো ওদের ভাবা, ওনার আগে ভাবা দরকার, তারপরে তো ওনার কথা ভাবা দরকার। উনি ওনার পিসিমণি কি বলছেন, সব সিভিকের দিকে মানে ভরসা করে ফেলছেন। আমার একটা বক্তব্য ওনার পিসিমণির উদ্দেশ্যে, ওনার পিসিমণি হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যায়, আপনারা দেখেছেন তো। তো আমার বক্তব্য, এই রোডের একটা বাসের ড্রাইভারকে 1 মাস ট্রেনিং দিয়ে সিভিক পাইলট বানিয়ে হেলিকপ্টার চড়িয়ে মমতা ব্যানার্জিকে এখান থেকে একটা প্রোগ্রাম অন্য কোনো জায়গায় করুক। উনি যদি নিজেকে মনে করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সিভিক পাইলট দিয়ে চলা যাবে রাজ্যে, তাহলে সিভিক টিচারদের দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পড়াবো আমরা। মনে হয় আপনাদের মনে হয় 1 মাসের ট্রেনিং দিয়ে একটা বাসের ড্রাইভারকে যদি বলে ভাই হেলিকপ্টার তুমি ওড়াও, ওতে মমতা ব্যানার্জি চড়বে? কেন চড়বে না? বলে দূর খ্যাপা, আমি জীবন দেবো নাকি? এইরকমই ভাবে বলবে। খুব কাছের থাকলে দূর খ্যাপা, ও 1 মাসের আমাকে কি করবে? কোথায় গিয়ে বুঝিয়ে দেবে মরে যাবো? প্রধানমন্ত্রীর শখটা মিটে যাবে, এই ধরনের কিছু একটা তো বলবে নাকি? তো উনি যদি সিভিক ড্রাইভারকে দিয়ে সিভিক পাইলট বানিয়ে যদি না চড়তে চায়, তাহলে উনি আমাদের চিকিৎসার জন্য কিভাবে সিভিক ডক্টর ফিট করছেন, আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য কিভাবে সিভিক টিচার নিয়োগ করছেন, আমাদের নিরাপত্তার জন্য কিভাবে সিভিক ভলেন্টিয়ার দিচ্ছেন? এই প্রশ্নটা করতে হবে না ওনাকে, বা আমাদেরকে ভাবতে হবে না? ভাবার সময় এসেছে। আর এই ভাবার কথা যখন বলি আমরা, তখনই হয়ে যায় আমরা বিজেপির দালাল, তখনই হয়ে যায় আমরা মুসলমানদের দল। আপনাদের এই বিষ্ণুপুরের কথা বলছি, বিদ্যুৎ মন্ডলকে হত্যা করেছিল, উনার বাড়িতে আমি এসেছিলাম, তার মায়ের পাশে দাঁড়িয়েছি, তার কথা বিধানসভার মধ্যে বলেছি, বিধানসভার বাইরে বলেছি। যখন দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে, দেবত্ব সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, ধর্মস্থানের জন্য সেবায়াতের মাধ্যমে কিছু সম্পত্তি যেগুলো উৎসর্গ করে গিয়েছে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে, সেটা হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি চার নিজে মুখ্যমন্ত্রী, তার নিজ দপ্তরের মন্ত্রী, সেই ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। এর যখন বিরোধিতা করছি আমরা, যখন রুমা রায়ের বাড়ি চলে যাচ্ছি, জল জমি জঙ্গলে যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিচ্ছে কেন, একথা যখনই বলছি তখন আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। নওশাদের মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ও মুসলমানদের দল। যখন চলে যাচ্ছি ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, যখন আনিসকে হত্যা করা হলো কেন তার জবাব চাইছি, যখন সংখ্যালঘুদের সাথে যে দ্বিচারিতা হচ্ছে, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন তো দূরের কথা, উল্টা আরো বঞ্চিত হচ্ছে, যখন কথা বলছি তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আইএসএ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাবো কোথায়?
যাবো কোথায়? ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দল, আর দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল। মানে জেগে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে বলবো চোখ কান খুলে রাখুন। আগামী দিনে এমন লোককে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন যে আপনার অভাব অভিযোগের চাপ পাওয়ার কথাটা সেখানে বলবে। অনেকে বলবে একা কি করবে, শুধু একটা বলবেন বর্তমান পশ্চিমবাংলায় 293টা বিধায়ক আছে, তার মধ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই আছে। তাতে যদি মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেতে পারে, অভিষেক ব্যানার্জি ঠিকঠাক না ঘুম হতে পারে, তাহলে পার্লামেন্টে একটাবার হলেও মোদীজির কি অবস্থা হবে? মোদীজির জায়গায় যদি রাহুলজি থাকে বা আমাদের দিদি যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে কি অবস্থা একা করবে বুঝিয়ে দেবে। সংখ্যাটা বড় কথা নয়, বলার মন মানসিকতা চাই, বলার সাহস চাই, বলার মতো গ্রাউন্ড তৈরি করতে হবে। সংখ্যা নিয়ে কি করবেন? সংখ্যাটা নিয়ে হবেটা কি? সংখ্যাটা নয়, বলতে হবে। তাই বলবো আপনাদের কাছে, যখন আমরা এটা আপনাদের ভুললে হবে না। এই ভোট আসছে, ভোট আসলে একটা সময় ছিল, ভোট কখন আসছে জানতে পারবেন।